আমার মৃতদেহ যেন না পৌঁছয়, এত সুন্দর ব্যবহার আমার সঙ্গে তৎকালীন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কর্মীরা করেছে। জীবনে কোনোদিন রাজনৈতিকভাবে আর ফেরার কোনো জায়গা নেই। 2021-এর ভোট পরবর্তী হিংসার কারণে বিজেপি করার অপরাধে ঘর ছাড়া বাগনানের রবিন হুড। একদা তাকে বাগনানের রবিন হুড বলা হতো। সেই শ্রীকান্ত সরকার ওরফে মানিশ সরকার আজ বিজেপির সরকার বাংলার মস্তদে, তবুও বাগনানে গড় হাজির তিনি। শ্রীকান্ত সরকার স্ত্রী কন্যাদের সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে বাগনান ছাড়ে। বাগনানের অধিকাংশ মানুষের কথা অনুযায়ী রাজনৈতিক চক্রান্তের শিকার। 2021-এর 19শে জানুয়ারি বিজেপিতে যোগদান করেন শ্রীকান্ত সরকার ওরফে মানিশ সরকার। তারপর বাগনানের বিধায়ক অরুণাভ সেন ওরফে রাজা সেনের নোংরা চক্রান্তের শিকার হয়ে দীর্ঘ 5 বছর ঘর ছাড়া এবং 1 বছরের কাছাকাছি জেল খাটতে হয়। শ্রীকান্ত সরকার ওরফে মানিশ সরকার একাধিক প্রতিকূল সমস্যাকে সামনে রেখে বিজেপি সরকার বাংলায় আসার পরেও হিংসার পথ বা প্রতিশোধ নেবার মানসিকতাকে বেছে না নিয়ে অহিংসার পথ বেছে নিলেন, যা বর্তমান রাজনীতির ময়দানে দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। ভারতীয় জনতা পার্টির সূর্য যখন মধ্য গগনে, বাংলার মসনদে যখন বিজেপির সরকার, ঠিক তখনই 5 বছর ঘর ছাড়া এবং 1 বছরের জেল খাটা বিজেপি নেতার ঘর না যাওয়া এবং রাজনীতিতে সক্রিয়ভাবে না আসা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনীতির একাংশ। এআইএন সংবাদের মুখোমুখি হয়ে শ্রীকান্ত সরকার ওরফে মানিশ সরকার কি বললেন দেখাবো আপনাদের। দাদা, স্বাধীনতার পর ভারতীয় জনতা পার্টি মানে আপনার দল বাংলার মসনদে কেমন লাগছে? হ্যাঁ, প্রথমেই আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত জাতীয়তাবাদী সাধারণ মানুষ, গণদেবতা জনতা জনার্দনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দীর্ঘদিনের একটা পাথর, সেই পাথর সরিয়ে আজকে প্রকৃত অর্থে মানুষের সরকার, বিজেপি সরকার নয়, পশ্চিমবাংলায় মানুষের সরকার গঠিত হয়েছে। গত 4 মে একটা ঐতিহাসিক দিন এবং ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, এই পশ্চিমবাংলার ত্যাগী পুরুষ শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্দেশ্যে প্রকৃত অর্থে পশ্চিমবাংলার বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত মানুষের যে সমর্থন এবং তার চরণে যে পশ্চিমবঙ্গ সরকার আজকে গঠিত হয়েছে, প্রকৃত অর্থে মানুষের সরকার গঠিত হয়েছে। আমি সারা পশ্চিমবাংলার সাথে সাথে বিশেষ করে বাগনান, আমতা সহ হাবড়া ও গ্রামীণের সর্বস্তরের মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। প্রকৃত অর্থে আজকে মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রতিটি সাধারণ মানুষের মতো আমিও অত্যন্ত আনন্দিত এবং সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানাই। 2021-এ মানে ভোট পরবর্তীতে হিংসার জন্য বা আপনি বিজেপি করার অপরাধে আপনি স্ত্রী সহ বাচ্চাকে নিয়ে ঘর ছাড়া হয়েছিল, তো এখন কি যাচ্ছেন? কেমন লাগছে? না, ভালো লাগছে খুবই। তবে বিষয়টা অনেকের ধারণা বিগত 4 মের পরবর্তী পর্যায় থেকে আমি লক্ষ্য করছি, এক সময় যে সমস্ত মানুষগুলো তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এলাকায় সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার এবং সেই জায়গাটাকে বজায় রাখার জন্য তারা 4 মের পর থেকে বহু মানুষ আমাকে ফোন করে এবং তারা মনে করে যে ভারতীয় জনতা পার্টি আজকে প্রতিষ্ঠিত হয়েছে, মানে শ্রীকান্ত সরকার বা মানিশ সরকার আবার পুনরায় এলাকায় আসবে এবং সেই দুরভিসন্ধ মানুষগুলো যারা এলাকার মানুষের কাছে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে এবং এক শ্রেণীর মানুষ যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই, শুধুমাত্র একটা অশুভ শক্তি, অশুভ শ্রেণীকে ঐক্যবদ্ধ করে একত্রিত করে পুনরায় বিগত দিন, আমি বামফ্রন্টের আমলের কথা বলি, আমি 1993 সাল থেকে ছাত্র রাজনীতি থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে 2009 তৃণমূল কংগ্রেস এবং 2020-তে বিগত 10 বছর প্রধান থাকার পরে 2008 থেকে যখন 2020 জুলাই মাসে তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত আমি পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ এবং আমার স্ত্রী কল্পনা সরকার ওরফুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান থাকার সময়তে তৎকালীন শাসক দলের যারা নেতৃত্বে ছিলেন বাগনানে, তাদের নেতৃত্ব এবং সেই সমস্ত অশুভ শক্তি যারা আজকের দিনে দাঁড়িয়েও নতুন করে মাথা তোলার চেষ্টা করছে, তারা যেভাবে আমাকে পেছন দিক থেকে ছুরি মারা এবং বেইমানি করার পর বাধ্য হই আমি এলাকা ছেড়ে চলে আসতে। এবং যেহেতু আমি 2009 সালে স্বর্গীয় মুকুল রায়, আজকে তিনি মারা গেছেন, তার আত্মার চির শান্তি কামনা করি
ওনার হাত থেকে আমি তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরেও একইভাবে সিপিএমের তরফ থেকে একাধিক অত্যাচার হয়েছে। সমস্ত কিছুকে অগ্রাহ্য করে সাধারণ মানুষকে তাদেরকে নিরাপত্তা, শান্তি এবং উন্নয়নের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে যে স্বপ্ন নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করি এবং 2008 সালে পঞ্চায়েতের প্রধান নির্বাচন হয়, ঠিক তারপরে 2018 পঞ্চায়েত নির্বাচনের পর থেকে যেভাবে ওই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং বিশেষ করে বাগনান কেন্দ্রে একাধিক নেতৃত্ব যারা দুর্নীতিপরায়ণ, যারা 100% করাপ্টেড, যাদের মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই, শুধুমাত্র প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারকে কাজে লাগিয়ে মানুষকে মিথ্যে কেস, মানুষকে হয়রানি, তাদেরকে বাড়ি ছাড়া, তাদেরকে কেস দেয়া, এর বিরুদ্ধে যখনই আমি প্রতিবাদ করি, এটা মাথায় রাখতে হবে 2021 নয়, 2018 পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই এই জিনিস শুরু হয় এবং তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমাকে এলাকা ছাড়া করা হয়। এবং স্বাভাবিকভাবেই মুকুল রায়ের সঙ্গে যেহেতু আমার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল, ব্যক্তিগত যোগাযোগ ছিল, এবং সেই সুবাদে উনি আমাকে বলেন যে ভারতীয় জনতা পার্টি যোগদান করতে, কারণ অচিরেই ভারতীয় জনতা পার্টি আসবে, ক্ষমতায় আসবে এবং মানুষকে ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি এই দলের প্রতিষ্ঠাতা, তার যে চিন্তাধারা আদর্শকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির সরকার বাংলার বুকে অত্যন্ত জরুরি। ওনার কথায় উদ্বুদ্ধ হয়ে 19 জানুয়ারি 2021 আমি সপরিবারে এবং আমার সঙ্গে একাধিক জনপ্রতিনিধি তারা ভারতীয় পার্টিতে, জনতা পার্টিতে যোগদান করেন এবং তার ফলস্বরূপ 2021 জানুয়ারি ঠিক দুদিন পরে আমাকে একটি মিথ্যে খুনের কেসে আমাকে ট্যাগ করা হলো এবং 2021 15 ফেব্রুয়ারি আমার নামে মহামান্য উলুবেড়িয়া আদালতের এসিজিএম থেকে ওয়ারেন্ট জারি করা হলো এবং পরবর্তী পর্যায়ে কীভাবে কেস, কারা হাইকোর্টে অ্যাডভান্স অর্ডার করলো, সমস্ত কিছু জানি। 2023 সেই কালো দিন, যদিও তৎকালীন সময় আমার মনে হয়েছিল কালো দিন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যারা এই ঘটনা ঘটালো তাদেরকে আমি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। 2023 11ই আগস্ট আমাকে পুলিশের পক্ষ থেকে অ্যারেস্ট করা হয়। 2023 12ই আগস্ট আমি উলুবেড়িয়া সংশোধনাগারে যাবার পর আমি সন্ধ্যে 7টায় আমি শুরু করলাম শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করা। যেহেতু আমি একজন সনাতনী হিন্দু, আমি প্রতিটি ধর্মকে, আমি মুসলিম ধর্মের কোরআন হাদিস আমি নিজে পড়েছি, আমি জেনেছি, আমি খ্রিস্টান ধর্মের প্রধান যে ধর্মগ্রন্থ বাইবেল আমি পড়েছি, আমি দেখেছি। আমি শ্রীমদ্ ভাগবত গীতা, বাইবেল, কোরআন, হাদিস এর মধ্যে কোনো রকম কোনো তফাৎ, কোনো পার্থক্য আমি দেখিনি। আজকে ধর্ম যার যা ব্যক্তিগত উপাচার প্রত্যেকের সবার, সেই শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করার পর আমার মনে হলো আমি মুক্তির পথ খুঁজে পেয়েছি এবং সেই দিন বসে ওই জেলে বসে আমি প্রতিজ্ঞাবদ্ধ হই যে চিরস্থায়ীভাবে আজীবনের জন্য আমি রাজনীতি থেকে আমি অবসর নিলাম, আমি রাজনীতিকে পরিত্যাগ করলাম। তারপরেও এক শ্রেণীর মানুষ যারা মনে করে এই রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক প্রতিপত্তি যেটা সর্বস্ব, বাট আমি মনে করি এটা সাময়িক, আধ্যাত্মিক শক্তি চিরস্থায়ী। তাই এই রাজনৈতিক ক্ষমতা, প্রতিপত্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে আমি ইতিমধ্যেই আমার ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছি। তারপরেও এলাকার মানুষের কাছে বিগত দিনে সেই মানি সরকার যদি কোনো ভালো কাজ করে থাকে তার কোনো কৃতিত্ব আমার নেই, তার যাবতীয় কৃতিত্ব মানুষের। কারণ এই পরিষেবা মানুষের প্রাপ্য, সেই প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়েছিল। সাধারণ মানুষকে সংগঠিত করে তাদেরকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যদি কোনো কৃতিত্ব থেকে থাকে তা বঞ্চিত, নিপীড়িত এবং অত্যাচারিত সাধারণ মানুষের। আর একটা কথা বলবো, আমি নিশ্চিতভাবে কি সিপিএম কি তৃণমূল কংগ্রেস করার সময়তে একাধিক ভুল আমার দ্বারাও হয়েছে। আমি এখানে বিস্তারিতভাবে বলতে নারাজ বা কাউকে দোষারোপ করতে নারাজ যে অমুক করিয়েছে তমুক করিয়েছে, নয়। আমি নিজে বাচ্চা ছেলে নই, সুতরাং করিয়েছে মানে ভুলটা আমার যে ভুল হয়েছে তার জন্য আমি নতমস্তকে আমি ভুল স্বীকার করি এবং ক্ষমা প্রার্থনা করি সাধারণ মানুষের কাছে। কারণ আজকের দিনে যারা রটিয়ে দিচ্ছে, আমি সাধারণ মানুষকে পরিষ্কারভাবে জানাতে চাই যে আমি 2023 12ই আগস্ট থেকে প্রতিজ্ঞাবদ্ধ, আমি রাজনীতি আর করব না। আজকের দিনে দাঁড়িয়ে যারা রটাচ্ছে সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন এবং তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য
এবং সাধারণ মানুষকে আবার ভীত এবং সন্ত্রস্ত করার জন্য যে প্রয়াস, আমি রাষ্ট্রবাদী সাধারণ মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, কর্মী, সাধারণ সমর্থক এবং আপামর বাগনান কেন্দ্রের সাধারণ মানুষের কাছে আবেদন করব, আপনারা গুজবে কান দেবেন না। আপনারা অযথা এই মিথ্যে রটনার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন, প্রতিহত করুন। মানিক সরকার রাজনৈতিকভাবে বাগনানে আর ফিরবে না। এই সিদ্ধান্ত 4ঠা মের পরে নয়, 2023-এর 12ই আগস্ট এই সিদ্ধান্ত। 2024-এর 2রা মার্চ আমি জেল থেকে বেরোবার পর সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে আমার কাছে আবেদন, অনুরোধ রাখা হয়েছিল রাজনীতিতে আবার ফিরে আসার জন্য। আমি অত্যন্ত অনুনয়ের সঙ্গে, অত্যন্ত বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব আমি প্রত্যাখ্যান করেছি এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমৃত্যু আমি আর কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিকভাবে বাগনান বা দেউলটিতে ফেরার কোনো অবকাশ নেই। আপনাদের মাধ্যমে আমি সাধারণ মানুষকে এটা জানাতে চাই। সেখানে আপনার ব্যক্তিগত ব্যাপারে যাব, ক্ষোভ আছে, অভিমান আছে, কিন্তু আমি যেটা শুনলাম যে আপনাকে একটা মানে মার্ডার কেসের সাথে অ্যাটাচ করা হয়েছিল। আচ্ছা, এটা কি বিধায়ক রাজা সেনের অঙ্গুলিহীনতা নাকি অন্য কিছুর পিছনে কারণ ছিল? এখন দেখুন, আমি একটা কথা বলি যে বর্তমানে আমি সম্পূর্ণরূপে যে মুক্তির পথ খুঁজে পেয়েছি, ওই জেলে বসে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান আল্লাহ, খোদা, ঈশ্বর যাই বলুন, তাদের চরণে নিজেকে এবং নিজের পরিবারকে উৎসর্গ করে মুক্তির পথ খুঁজে পেয়েছি এবং ওনাদের একমাত্র চালিকা শক্তি রাধারানী, বিশ্বভানু কন্যা রাধারানীর চরণে নিজেকে, নিজের পরিবারকে আমি অর্পণ করেছি। তাই আমার মনের মধ্যে এখন আর ক্ষোভ, দুঃখ, মান, অভিমান কোনোটাই নেই। যারা করেছে ভালোই নিশ্চিতভাবে করেছে, তাদের মনে হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ করব না, শুধু এটুকু বলব, কারণ যাকে খুনের অভিযোগ মহামান্য আদালতের বিচারাধীন, সাক্ষী পর্ব চলছে, এই বিষয়ে আমি আদালতের প্রতি সম্পূর্ণরূপে শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করি। আদালত যা সিদ্ধান্ত নেবে তা মাথা নত করে মেনে নেব। এটাই ভারতীয় সংবিধান, ভারতীয় সার্বভৌমত্ব, ভারতীয় ধর্মনিরপেক্ষতা এবং আইনের প্রতি শ্রদ্ধা এবং সম্মান। শুধু একটি মাত্র কথা বলবো, যাকে খুনের অভিযোগ করা হয়েছে, যাকে আমাকে প্রধান অভিযুক্ত করা হয়েছে, কারা করেছে আপনারা জানেন। তৎকালীন সময় মাথায় রাখুন, 2021-এর 19শে জানুয়ারি কারা ক্ষমতায় ছিল, কে বিধায়ক ছিলেন, পুলিশ প্রশাসন কাদের হাতে ছিল। ব্যক্তিগতভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ এবং রাস্তা পরিষ্কার করার জন্য এই ঘটনার সঙ্গে আমাকে যুক্ত করা হয়। শুধু একটাই কথা বলবো, প্রভাস ভৌমিক, যাকে খুনের অপরাধে আমি মূল অভিযুক্ত, সেই প্রভাস ভৌমিকের স্ত্রী অনুরূপা ভৌমিক আমাকে ভাইফোঁটা দিত এবং আমার স্ত্রী কল্পনা সরকার প্রভাস ভৌমিককে ভাইফোঁটা দিত। সম্পর্কটা এই জায়গায় ছিল। আইনের মাধ্যমে যে প্রক্রিয়া চলছে চলবে। আমি ইতিমধ্যেই বর্তমান শাসক দল নয়, বর্তমান সরকারের কাছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর কাছে আমি বিগত সময়েতে আমি আবেদন জানিয়েছিলাম এবং আজকের দিনে তিনি সরকারের, পশ্চিমবাংলার প্রতিটি নাগরিকের মুখ্যমন্ত্রী। এই 2018-র 31শে জানুয়ারির ঘটনার সিআইডি তদন্ত হবে, এটুকু আমি আপনাদেরকে জানাতে পারি। বাকি পরবর্তী পর্যায়ে যেহেতু বিষয়টি আদালতের বিবেচনাধীন, তাই আমি এ বিষয়ে অযথা বিতর্কের জায়গাতেই যাব না। কিন্তু প্রকৃতভাবে ওই দিনে, ওই সময় কারা কারা ঘটনাস্থলে ছিল, কাদের সঙ্গে মোবাইলে কথোপকথন হয়েছিল, তার যাবতীয় তথ্য সঠিক জায়গায় সংরক্ষণ করা আছে এবং এই ঘটনার সঙ্গে যে 20 থেকে 22 জন যুক্ত আছে, সিআইডি তদন্তের মাধ্যমে তা জনসমক্ষে প্রকাশ করা হবে এবং প্রকৃত দোষী যারা, তারা সামাজিকভাবে আইনের মাধ্যমে তারা শাস্তি পাবে, এ বিষয়ে আমি নিশ্চিত। এ বিষয়ে ইতিমধ্যেই সরকারের কাছে আমি লিখিতভাবে জানিয়েছি এবং তা ইতিমধ্যে অনুমোদন হয়েছে। এর বেশি আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ বিষয়টি আদালতের বিবেচনাধীন। আমি যে কথাটা একটু আগেই আপনাদেরকে বলেছি, রাজনীতি করতে গিয়ে অনেক কিছু ভুলভ্রান্তি হয়েছে। যদি ভালো কিছু হয়ে থাকে তার কৃতিত্ব মানুষের, এবং খারাপ যদি কিছু হয়ে থাকে কারো ওপর কোনো অভিযোগ আমার নেই, তা সম্পূর্ণরূপে আমার তার দায় স্বীকার করি এবং ক্ষমা প্রার্থনা করি। আমি মনে করি যে রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক প্রতিপত্তি
যেভাবে ব্যবহৃত হয়েছে বিগত সময়, সিপিএমে আমলে বলুন, তৃণমূল কংগ্রেসের আমলে বলুন, আমি কখনোই চাইব না সেই রাজনৈতিক পদ্ধতিতে আবার এলাকা এগিয়ে চলুক। তাই আমি যখন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমি আর রাজনৈতিকভাবে আমি আর এলাকায় ফিরব না, যারা রটাচ্ছে সম্পূর্ণ মিথ্যে রটাচ্ছে, এবং আমি মুক্তির পথ খুঁজে পেয়েছি দাদা। প্রকৃত অর্থে মৃত্যুর পর নিজের পাপ খলন করে পুণ্যের মাধ্যমে সেই পাপ পূরণ করে যদি রাধারানীর চরণে ঠাঁই পাওয়া যায় তার চেষ্টা করছি। আধ্যাত্মিক জগতে চলে গেছি, প্রতি মাসে বৃন্দাবন যাই, এবং তার কৃপা এবং আশীর্বাদের মধ্যে আমি বৃন্দাবনে একটি 4 কামরার ছোট্ট কুটির তৈরি করেছি। আপনারা জানেন 2026-এ 7ই মে আমার বড় মেয়ের বিয়ে হয়েছে, 2029-এর মধ্যে ছোটো মেয়ের বিয়ে দেবো, এবং তারপর স্থায়ীভাবে আমি বৃন্দাবনে বসবাস হয়ে ব্রজবাসী হওয়ার ইচ্ছা আছে। এই আনন্দনিকেতন আমি বলি আপনাদের, সেটা হচ্ছে এক সময় 1962 সালের পরবর্তী পর্যায়ে শ্রদ্ধেয় স্বর্গীয় অমল কুমার গাঙ্গুলি, যিনি প্রথমে সিপিআইয়ের এমএলএ ছিলেন, বিধায়ক ছিলেন, পরবর্তী পর্যায়ে জাতীয় কংগ্রেসের বিধায়ক ছিলেন, এবং তিনি সংসার জীবন না করে তিনি আর্তের সেবায় একটা ছোট্ট মাটির ঘর থেকে ওই বরুণ্য মণিপাড়ার জায়গা থেকে শুরু করে আনন্দনিকেতন তিনি তৈরি করেছিলেন। এবং এই আনন্দনিকেতন পরবর্তী পর্যায়ে 2011-র পরে আমি ওইখানকার সাধারণ সম্পাদক হই, এবং একাধিক মিথ্যে অভিযোগ আমার বিরুদ্ধে নিয়ে আসা হয়। তারপরে তো ঘটনা আপনারা জানেন, কেস 2020-23 জুলাইয়ের পর থেকে বাড়ির বাইরে বাড়ি ভাঙচুর, এবং দুঃখের বিষয় করলো কারা? যে দলকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ওই এলাকার সন্ত্রাস কবলিত মানুষ যিনি নেতৃত্ব দিতেন, তার বিরুদ্ধে লড়াই করে সাধারণ মানুষকে সংঘবদ্ধ করে দলকে প্রতিষ্ঠিত করার পর দলের নেতৃত্বের মনে হলো আমি তাদের পথের কাটা, আমার বিরুদ্ধে মিথ্যে কেস দেওয়া হলো। 2020 জুলাইয়ের পর থেকে পরবর্তী পর্যায়ে 4 মে 2026 পর্যন্ত ওই আনন্দনিকেতন একটা রাজনৈতিক আগ্রা নয়, একটা দুর্বৃত্তদের আগ্রা। আজও সাধারণ মানুষ আনন্দনিকেতনকে পাহারা দিচ্ছে। পুলিশ যদি ওখানে তদন্ত করে, একাধিক বেআইনি অস্ত্র থেকে বেআইনি কাগজপত্র, ফাইল এবং নগদ টাকা ওখানে সংরক্ষিত করা আছে। আপনাদের জ্ঞাতার্থে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে জানাবো, ওই সময় বর্তমান বা তৎকালীন সেক্রেটারি তারক মণি, দীপ সরকার, বিদ্যুৎ মণি, সুজয় দোলই, শান্তনু দিন্দা সহ ওই আনন্দনিকেতনের কিছু কর্মী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব শুধুমাত্র 2020-র 24 জুলাই থেকে 2026-এর 2রা মে পর্যন্ত সর্বসাকুল্যে জমি অবৈধভাবে আনন্দনিকেতনের জমি বরুন্দা মৌজা, আন্টিলা মৌজা জমি বিক্রি করা হয়েছে 2,83,00,000 টাকা। ব্যাকওয়ার্ড ক্লাসের তরফ থেকে এই 6 বছরে টোটাল এসেছে 1,12,00,000 টাকা, এবং হোস্টেল পারপাসে এই 6 বছরে টোটাল উঠেছিল 78 লক্ষ টাকা, এবং আইসিডিএস পারপাসে ট্রেনিং পারপাসে টোটাল এসেছিল 72 লক্ষ টাকা, এবং উলুবেড়িয়া ট্রেজারি হাওড়া জেলা পরিষদ থেকে প্রায় 1,82,00,000 টাকা। সর্বসাকুল্যে 2020 থেকে 2026 এই 6 বছরে 8,72,00,000 টাকা তজরুপ হয়েছে। যেমন তেমন ভাউচার দেখা হয়েছে। সাধারণ মানুষ আনন্দনিকেতন তাদের কাছে একটা ইমোশান, তাদের কাছে একটা আবেগ। সাধারণ মানুষকে আবেদন করব, আনন্দনিকেতনের যারা স্থায়ী স্টাফ তাদের কাছে আবেদন করব, এই বিপুল পরিমাণ অর্থ তজরুপের বিরুদ্ধে আইনতভাবে অভিযোগ জানানো হোক। তারক মণি, দীপ সরকার, বিদ্যুৎ মণি, সুজয় দোলই, সঞ্জয়, শান্তনু দিন্দা এবং বন্যা ব্যানার্জি সহ যারা এর সঙ্গে যুক্ত, এবং অবিলম্বে সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য আবেদন করব। আনন্দনিকেতন রাজনীতি মুক্ত হোক। আনন্দনিকেতন আমাদের সকলের প্রিয় জেঠু স্বর্গীয় অমল কুমার গাঙ্গুলির স্বপ্ন, আবেগ, ভালোবাসা। আনন্দনিকেতনের একজন প্রাক্তন ছাত্র হিসাবে এলাকার সর্বস্তরের সাধারণ মানুষের কাছে আবেদন, আবেগের আনন্দনিকেতন, ভালোবাসার আনন্দনিকেতন, বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত মানুষের আবেগ আনন্দনিকেতন। এই আনন্দনিকেতনকে বাঁচানোর স্বার্থে দলমত নির্বিশেষে, ধর্মমত নির্বিশেষে আপনাদের প্রত্যেককে এগিয়ে আসা এবং হয়ে যাওয়া দুর্নীতির বিরুদ্ধে আইনত পদক্ষেপ গ্রহণ করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং আনন্দনিকেতনের পুরনো গরিমা উদ্ধারের ক্ষেত্রে
বর্তমান রাজ্য সরকার নিশ্চিতভাবে সহযোগিতা করবে এ বিষয়ে ইতিমধ্যে ব্যক্তিগত স্তরে আমি আলোচনা করেছি। শ্রীকান্তদা, বিজেপি মানে সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সমাজের কাছে আতঙ্ক, কিন্তু ওরফুলি গ্রাম মানে আপনার গ্রাম ওরফুলি বা আপনার বিধানসভা, আপনার বলা ভুল হবে, রাজস্থানের বিধানসভায় আমার যতটুকু জানা 90% মুসলমান আপনার পক্ষে ছিল। তো ভারতীয় জনতা পার্টি আসছে, তারা কি এখন আপনার পক্ষে না মুখ ফিরিয়ে নিয়েছে? আমি যেটা চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে আমার যেটা মনে হয়েছে, এই সমাজে হিন্দুদের যতটা অধিকার ঠিক একইভাবে এই দেশের এই রাজ্যের নাগরিক হিসাবে মুসলমানদেরও সমান অধিকার। সেই অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা দেখবেন বিগত সময়ের আপনারা রেকর্ড ঘাটলে দেখতে পাবেন, শুধু মুসলমান নয়, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মুসলিমদের মাজার থেকে মসজিদ থেকে শুরু করে ঠিক একইভাবে ভগবান ওপরওয়ালা কৃপা করেছেন, একাধিক মন্দির মসজিদ এবং মাজার থেকে শুরু করে ঈদগাহ থেকে শুরু করে যেখানে নামাজ পড়া হয় আমাদের এই এলাকায়। বিগত সময় এই যে 27 ইফতার মানে সর্বসাধারণ মানুষের ইফতার, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমার সঙ্গে নয়, মানুষ প্রতিটি সমাজের মূল্যবোধের সঙ্গে ছিল। এবং আজকের দিনে দাঁড়িয়েও এই বাগনান কেন্দ্রের প্রায় প্রতিটি 2-1% ছাড়া প্রতিটি মুসলমান তারা মনে করে যে সরকার পরিবর্তনের মধ্যে আজকে নতুন সরকার গঠিত হয়েছে, সেই সরকার না হিন্দু ধর্মের সরকার না মুসলমান ধর্মের সরকার, সেই সরকার বাংলার আপামর বঞ্চিত নিপীড়িত মানুষের সরকার। সেই সরকারের সাথে এবং বিজয় মিছিলে, বিশেষ করে বাগনান কেন্দ্রে বিজয় মিছিলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপস্থিতি এবং মিছিল তারা প্রমাণ করে যে তারা অত্যন্ত আন্তরিকভাবে এই সরকারকে গ্রহণ করেছে এবং এই সরকারের প্রতি তাদের আস্থা সম্মান ছিল, আজকের দিনেও অটুট আছে। কিন্তু আপনাদেরই এমএলএ রিতেশ তিওয়ারি অন ক্যামেরায় বলেছে মুসলমানরা আমাদেরকে ভোট দেয়নি, অতএব একটা সার্টিফিকেটও আমরা সই করব না। আমরা দেখুন, আমি একটা কথা বলি, ব্যক্তিগতভাবে কেউ কোনো মন্তব্য করতেই পারে, কী মন্তব্য করেছে সেটা আমার জানা নেই, আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি শুধু এটুকু বলবো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শপথ নেবার পরে যে বার্তা এবং যে কর্মপদ্ধতি শুরু করেছেন এবং শাসক দলের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় যে প্রেস বাইট এবং প্রতিটি মণ্ডল লেভেল পর্যন্ত যে বার্তা পাঠিয়েছে, তাতে আবারও প্রমাণিত, শুধু মুখে নয় কাজের মধ্যে এই সরকার মানুষের সরকার। এই সরকার কোনো ধর্মাবলম্বী মানুষের সরকার নয়। জাস্ট একটা এক্সাম্পল দেবো, রাজ্য সভাপতি শ্রদ্ধেয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলেছেন হঠাৎ করে রাস্তাতে মাজার গড়ে তোলা যাবে না, অ্যাজ ওয়েল অ্যাজ হঠাৎ করে হনুমান মন্দির গড়ে তোলা যাবে না। কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষকে দেখে হঠাৎ করে তাকে উত্তেজিত করার জন্য জয় শ্রীরাম স্লোগান দেয়া যাবে না। বাগনান কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির সেই সমস্ত কার্যকর্তা যারা 2021-এর পর বাড়ি ছাড়া, বাড়িঘরদোর ভাঙচুর, তাদেরকে অর্থনৈতিক ক্ষতিপূরণ দেয়া, মিথ্যে কেসে জেল খাটা একাধিক ঘটনা, আজকের দিনে যে ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে 4 মে বেলা 12টার পর যারা বিজেপি, তারা কিন্তু তাদের আক্রোশ মেটানোর জন্য বাগনান কেন্দ্রে আমার কাছে একাধিক তথ্য আছে, তৃণমূলের লোক গেরুয়া আবির এবং বিজেপির ঝান্ডা হাতে নিয়ে তৃণমূলের লোকের ওপর অত্যাচার করছে। তার একাধিক উদাহরণ আছে। বাগনান থানায় অভিযোগ হয়েছে, জেলা সভাপতি ক্লিয়ার মেসেজ দিয়েছে, রাজ্য সভাপতি মাননীয় ডিজি এবং সিপিকে যাবতীয় মেসেজ দিয়েছে। এটা নব্য বিজেপি, তৃণমূল ভার্সেস তৃণমূল। বিজেপি বদলায় বিশ্বাসী নয়, বিজেপি বদলে বিশ্বাসী। কোনো তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী এলাকার বাইরে নেই। যাদের বিরুদ্ধে 2021-এ পোস্ট ভায়োলেন্স ভোট পরবর্তী পর্যায়ে যে অভিযোগ আছে, আইনের মতো পদক্ষেপ নেবে, তারা জামিন নেবে, বেল নেবে, এলাকায় ফিরবে। তাদেরকে অতন্দ্র প্রহরীর মতো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মোদিজির মতো তারাও আজকে তাদের দেহরক্ষী নয়, তাদেরকে রক্ষা করার জন্য
দেশের নাগরিক, এলাকার নাগরিককে রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা উপস্থিত আছেন। আমি শুধু আপনাদের মাধ্যমে তাদেরকে আবেদন করব, ওই তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর মানুষ যারা টাকার বিনিময় বিভিন্নভাবে রফা করার চেষ্টা করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে এলাকার শান্তি বিঘ্নিত করার যে প্রচেষ্টা তারা বিগত দিনে করে এসেছে, আজকের দিনে দাঁড়িয়ে যাতে করতে না পারে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা অত্যাচারিত, যারা একাধিক কেস খেয়েছে, বাড়ি ছাড়া থেকেছে, আমি চাই ব্যক্তিগতভাবে, এটা আমার ইচ্ছা, দল ঠিক করবে, দল কি করবে, প্রকৃত ক্ষমতা মিন্স মানুষের পাশে থাকার ক্ষমতা, মানুষের উন্নয়ন করার ক্ষমতা, সমাজকে দুর্বৃত্তায়ন মুক্ত করার ক্ষমতা ভারতীয় জনতা পার্টির প্রকৃত কার্যকর্তা দীর্ঘদিন ধরে যারা লড়াই করেছে তাদের হাতে থাকুক, যাতে কোনোভাবে বাগনান বিজেপি না নতুন করে বিজেপির তৃণমূলীকরণ যাতে না হয়। ভারতীয় জনতা পার্টির গ্রামীণ জেলা সহ সর্বস্তরের নেতৃত্বের কাছে আবেদন করব, তৃণমূল কংগ্রেসের ওই মুখ আর মুখোশধারী ব্যক্তিগুলোকে সামাজিকভাবে বয়কট করা, তারা যাতে দলে কোনো ঠাঁই না পায়, মানুষের সুনিশ্চিত নিরাপত্তা প্রয়োজন। দাদা, এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, আপনি যা বললেন এটা রাগ বা অভিমানের বহিঃপ্রকাশ হতে পারে, কিন্তু আমার কাছে যেটুকু খবর আছে, যারা 12টার পর নাকি বিজেপি হয়েছে, আপনার নাম করে টাকা, মানে আপনার নাম করে টাকা তুলছে বা আপনাকে টাকা দেওয়ার অফার করছে যাতে আমরা বিজেপিতে আসতে পারি, যাতে আমরা একটু সেফগার্ড পাই। এটা কি একদম সত্যি, যার জন্যই বারবার বাগনান বিধানসভার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সেই কার্যকর্তা, এখানে আর একটা কথা বলি, আমি নাম বলবো না, কিন্তু আমার কাছে অনেক লিস্ট আছে বাগনানে, যারা আপনাকে খুঁজছে, আপনাকে কিছু টাকা দিতে চাইছে। আমার কাছে অন্তত প্রায় 7 জনের নাম আছে যারা আপনাকে টাকা দিতে চাইছে, যে যদি বিজেপিতে ঢোকানো যায়। না, প্রথমেই আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, আমি 2023, আজকে 26, প্রায় 3 বছর আমি রাজনীতি থেকে অনেক দূরে। এই বিধানসভা নির্বাচনের আগে উভয় দল থেকে, শাসক এবং বিরোধী উভয় দল থেকে আমার কাছে আবেদন করা হয়েছিল, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেছি, কারণ প্রতিজ্ঞার জায়গায় থাকা উচিত। আমি এটাই বলতে চাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের, যে যারা আজকে টাকার বিনিময়, আমি কেউ নই, আমি ভারতীয় জনতা পার্টি কেন, কোনো দলের, আমি রাজনীতি ত্যাগ করেছি, এটা চাই একজন সমাজের নাগরিক হিসাবে, সমাজের অংশ হিসাবে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে আমার আবেদন, অনুরোধ, ওই মানুষগুলোকে ফাইন্ড আউট করা, তারা কেন টাকা দিতে চাইছে। রাজ্য সভাপতি কী বলেছে, কোনো কারখানায় ট্রেড ইউনিয়ন হবে না, কোনো কারখানায় মাসোয়ারা প্রথা যা চালু ছিল 4 মে 2026 পর্যন্ত, সেই জায়গায় গিয়ে কোটি কোটি টাকার সন্ধান দেবার প্রয়াস, যাতে তারা বেঁচে থাকতে পারে বহাল তবিয়েতে, তারা একইভাবে অত্যাচার করতে পারে, সেই জায়গায় নিজেদেরকে সংবরণ করে যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভুলে যাবেন না, বাগনানের বুকে ঘটে যাওয়া 2021 থেকে শুধু নয়, 2018 পঞ্চায়েতের পরবর্তী পর্যায় থেকে একাধিক অন্যায় অত্যাচার। আমি নতুন করে রাজনীতিতে আসা তো দূরের কথা, যারা আমার নামে রটাচ্ছে সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন একটা রটিয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গায় আপনারা সতর্ক থাকবেন। এই নব্য বিজেপি যারা তৃণমূলীকরণ করতে চাইছে, তাদের থেকে সতর্ক না থাকলে আগামী দিনে কিন্তু শিক্ষা নিতে হবে। তাই আপনাদের কাছে আবেদন করব, এরকম টাকার প্রলোভন নিয়ে একদম বরুন্দ বাগনান থেকে কলকাতা পর্যন্ত একাধিক লোক দৌড়াদৌড়ি করছে, তাদেরকে সবিনয় প্রত্যাখ্যান করে আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি দিলে মানুষ শান্তি পাবে। জনতা জনার্দন গণদেবতা শান্তিভাবে আশীর্বাদ করবে ভারতীয় কার্যকর্তাদের কাছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে আমার এটাই আবেদন, আপনারা অনেক অত্যাচারিত, অনেক বঞ্চিত, অনেক নিপীড়িত, আজকে আপনারা নেতৃত্বে, আপনাদের সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে এলাকায় শান্তি বিরাজ করুক। ওই সমস্ত সন্ত্রাসীরা এলাকা থেকে আইনিভাবে তারা সরে যাক, এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, এটাই আপনাদের কাছে আমার সনির্বন্ধ আবেদন। দাদা, আপনি সক্রিয় রাজনীতিতে ফিরছেনও না, আপনার মরদেহ আপনার গ্রামেও যাবে না, এটা ক্ষোভ, অভিমান, রাগ, দুঃখ কার ওপর? আমি ভগবানের দাস, আল্লাহর দাস, খোদার দাস, ভগবানের একমাত্র চালিকা শক্তি বিশ্ববানু কন্যা রাধারানীর দাস। আমার মনে হয়েছে যেটা আমার সঙ্গে করা হয়েছে সেটা আমার কর্মের ফল। আমি এর আগেও বলেছি, রাজনীতি করতে গিয়ে আমি কারো দোষ দেব না,
কার অঙ্গুলি হেলানো হয়েছে কারো নাম নেব না, আমার দোষ, আমি নতমস্তকে আমার ভুল স্বীকার করি, আমি ক্ষমা প্রার্থনা করি। আজকের দিনে দাঁড়িয়ে আমি প্রকৃত অর্থে মুক্তির পথ খুঁজে পেয়েছি। রাজনৈতিক ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এটা সাময়িক। আপনারা দেখতে পাচ্ছেন 2021-এ কেন আমি বারবার মেসেজ দিয়েছি, 2011-তে তৃণমূল ক্ষমতায় এলো, সিপিএমরা ঘরছাড়া হলো, 2021-এ তৃণমূল ক্ষমতায় এলো তৃতীয়বারের জন্য, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা প্রথম শ্রেণীর এলাকা ছাড়া বাড়িঘরদোর ভাঙচুর, অর্থনৈতিক ক্ষতিপূরণ এবং মিথ্যে কেস। আমি আবেদন করেছি 2026-এ এর পুনরাবৃত্তি যাতে না হয়। আবেদন কিসের ভিত্তিতে করেছি? রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় যে মেসেজ দিয়েছেন, ঠিক একই কথা একজন সাধারণ নাগরিক হিসাবে মাথায় রাখবেন, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এই ইন্টারভিউ দিচ্ছি, না ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমার রাজনৈতিক কোনো পরিচয় নেই। 2023-এর 12ই আগস্ট আমি রাজনীতি ত্যাগ করেছি। কারণ নিশ্চিতভাবে কারণ মনে হতে পারে, কারণ আজকের দিনে দল ক্ষমতায়, আমি ফিরতেই পারি। 2021-এর 19শে জানুয়ারি স্বর্গীয় মুকুল রায়ের হাত থেকে আমি ভারতীয় জনতা পার্টির পতাকা নেয়ার পর কী হয়েছে, আমার 204 দিন জেল, মিথ্যে কেস। আমার মনে হয় তারা আমার ভালো কাজ করেছে, তারা আমার ভালো করেছে। আমার আর রাজনীতিতে ফেরার জায়গা নেই, এটা দ্রুত এলাকার মানুষের কাছে জানানোর জন্য। এক শ্রেণীর যারা সিপিএম বা তৃণমূল যাই করুক না কেন, এক শ্রেণীর মানুষ আবার এলাকাকে নিজের গ্রিপে রাখার জন্য, নিজের দ্বারা নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্নভাবে মানুষের কাছে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। মানি সরকার আসছে, মানি সরকার আসছে, মানি সরকার আসছে। আপনাদের মাধ্যমে জানিয়ে দিই, রাজনৈতিক জীবনের ইতি 2023-এর 12ই আগস্ট উলুবেড়িয়া জেলের অন্ধ কুঠুরির মধ্যে আমার সিদ্ধান্ত, এটা প্রতিজ্ঞাবদ্ধ। জীবনে কোনো দিন রাজনৈতিকভাবে আর ফেরার কোনো জায়গা নেই। যারা রটাচ্ছে তাদের ব্যক্তি স্বার্থে রটাচ্ছে, সম্পূর্ণ ভুয়ো, মিথ্যে এবং ভিত্তিহীন। আপনারা কাকে কান নিয়ে গেল সেদিকে না তাকিয়ে এলাকার সংগঠনকে মজবুত করুন। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে সাধারণ মানুষকে নিরাপত্তা এবং উন্নয়নের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে দলমত নির্বিশেষে, ধর্মমত নির্বিশেষে মানুষের পাশে থাকার চেষ্টা করুন। ওই অশুভ শক্তিকে রোধ আপনাদের করতেই হবে, নাহলে 2031-এ এসে আবার এরা অশনি সংকেত তুলবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, আপনারা জানেন অনেকেই বাগনানে আমার মা থাকে এবং দেউলটিতে ভেরি রিসেন্ট 7ই মে আমার বড় মেয়ের বিয়ে দিয়েছি। তাই বাগনান বা দেউলটি আমি মাঝে মাঝে যেতে হতে পারে, সেটা সম্পূর্ণরূপে ব্যক্তিগত এবং সরকারি কোনো প্রয়োজনে, রাজনৈতিক কোনো প্রয়োজনে নয়। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশান, এত সুন্দর ব্যবহার আমার সঙ্গে তৎকালীন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কর্মীরা করেছে, যারা একটা সময় গাঁজা খেয়ে, আধখানা বিড়ি খেয়ে যারা ওই আশ্রমে পড়ে থাকতো, দিকে দিকে পড়ে থাকতো, তাদেরকে একটা জায়গায় করে মানুষকে সাথে নিয়ে ভগবান, ওপরওয়ালা, আল্লাহ, খোদা, ঈশ্বর তাদের আশীর্বাদে আজকে তারা কোটিপতি। আজকে তারা পুনরায় এই ভারতীয় জনতা পার্টিতে ঢোকার জন্য একাধিক নেতৃত্বকে 50 লক্ষ, 1 কোটি, 2 কোটি অফার দিচ্ছে। আমি শুধু বলবো এদের থেকে সতর্ক থাকুন এবং যে বেঈমানি, যে বিশ্বাসঘাতকতা তারা করেছে তার শাস্তি তারা পাবে, আইনের মাধ্যমে পাবে। মানুষের কোনো জায়গা নেই এবং তার জন্য ভেবে দেখবেন যে আমার জন্মস্থান বাগনানের বরুন্দা গ্রাম, জীবিত অবস্থাতে বরুন্দা গ্রামে আমি তো ঢুকবই না। আমার 2টো বাড়ি আছে, সেখানে আমার 2 কন্যা এবং স্ত্রী যাবে। শুধু জীবিত অবস্থায় নয়, আপনাদের এই চ্যানেলের মাধ্যমে অফিসিয়ালভাবে জানিয়ে রাখলাম, আমার মৃত্যুর পরেও বাগনান, দেউলটি এবং বরুন্দতে আমার মৃতদেহ যেন না পৌঁছয়, আমার 2 মেয়ে এবং স্ত্রীকে দিয়ে আমি প্রতিজ্ঞা করিয়েছি। এবং এর সঙ্গে আরও যোগ করি, আমার এই মৃতদেহ যেখানে মৃত্যু হবে সেই জায়গাতেই যেন দাহস্থ করা হয়, শেষকৃত্য সম্পন্ন করা হয়। আমার মৃতদেহ আমার 2 মেয়ে এবং আমার স্ত্রী ছাড়া অন্য কেউ আমার মৃতদেহ স্পর্শ করবে না। যে পরিমাণ বেঈমানি, বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তারা শান্তিতে থাকুক,
তারা ভালো থাকুক, ঈশ্বর ভগবান আল্লাহ তাদেরকে ক্ষমা করুক। আমি নিশ্চিত এই মাটিতে দাঁড়িয়ে আমরা সবাইকে ফাঁকি দিতে পারি। আকাশের ওপর, মাথার ওপর যিনি সৃষ্টিকর্তা, যিনি পালনকর্তা, যিনি রক্ষাকর্তা, যিনি সংহারকর্তা, তিনি তার বিচার করবেন। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আবারও রিপিট করি, রাজনৈতিকভাবে এলাকায় ফিরিয়া তো দূর, মানি সরকারের মৃতদেহ বাগনান দেউলটি বরুন্ধতে যাবে না। এটা আমার কমিটমেন্ট। ভগবানের চরণ, রাধারীর চরণকে স্মরণ করে এটা আমার প্রতিজ্ঞা।